নমস্কার বন্ধুরা, আজ আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় প্যারেড গ্রাউন্ড থেকে আলিপুরদুয়ার জেলার প্রশাসনিক বৈঠক থেকে প্রশাসনের কর্তাদের কড়া বার্তা দিলেন। দেখুন সেই ভিডিও। আমরা এ মাসে 2 তারিখে নবান্নতে আমরা স্টেট রিভিউ মিটিং করেছিলাম। তাতে আমরা কতগুলো কথা অলরেডি বলে দিয়েছিলাম এবং ডিএম সহ সকলে ভার্চুয়ালি ছিলেন। আশা করি সেই অনুযায়ী কাজ শুরু হয়েছে। আমরা কতগুলো কথা অলরেডি বলে দিয়েছিলাম এবং ডিএম সহ সকলে ভার্চুয়ালি ছিলেন। আশা করি সেই অনুযায়ী কাজ শুরু হয়েছে। বর্ষার সময় কোনো কাজ হয় না, আর বছরে অ্যাসেম্বলি ইলেকশন এবং পার্লামেন্ট ইলেকশনকে কেন্দ্র করে 3-6 মাস নষ্ট হয়ে যায়। তাছাড়াও পঞ্চায়েত ইলেকশন, মিউনিসিপ্যালিটি ইলেকশন, বাই ইলেকশন কাজগুলো হয় না। কাজগুলো থেমে যাতে না থাকে পরিকল্পনা এখন থেকে করতে হবে, এটা আমি আগেই বলেছিলাম। বর্ষার সময় আপনারা গাছ পুতুন, গাছের জন্য ফরেস্ট ডিপার্টমেন্ট গাছের প্ল্যানিং এখন থেকে করুন। এমনিতেও আমাদের নির্বাচন উৎসব দুর্যোগের কারণে কাজের সময় অনেকটা নষ্ট হয়। তাছাড়া আমাদের ফাইন্যান্সিয়াল ইয়ারও শেষ হয়ে যাচ্ছে। আমরা যেটা বলেছিলাম, আমাদের যেগুলো অনগোয়িং প্রজেক্ট আছে বা যেগুলো শুরু হয়েছে, কাজের ডেডলাইন মেনে কাজগুলো কিন্তু টাইমে সব জেলাকে শেষ করতে হবে। পরবর্তী আর্থিক বছরে যে কাজ দেয়া হবে সেগুলো 31শে ডিসেম্বরের মধ্যে শেষ করতে হবে। আগামী বছরেরটা, এই বছরেরটা মার্চ পর্যন্ত টাইম আছে, সুতরাং আপনাদের ফেব্রুয়ারির মধ্যে শেষ করা উচিত। এবং এপ্রিলের প্রথম সপ্তাহ থেকে নতুন যে কাজগুলো বাকি আছে ওয়ার্ক অর্ডার দিতে হবে। তার কারণ হচ্ছে উল্টোপাল্টা কাজে নয়, যে হঠাৎ করে একটা কাজ করে দিলাম, ফান্ড আছে কিনা, ফান্ড স্যাংশন হয়েছে কিনা সেটা দেখে নিতে হবে। এখানে মনোজ আগরওয়াল, অরূপ এবং দুষ্যন্ত ওরাও আছে, রাজেশ, সন্তোষ সহ, সৌম্য সহ সকলেই আছেন। এখানে ডিএম বিমলা এবং রঘু এসপি ওরাও আছেন, আইটির লোকেরাও আছেন। আমি সকলকে ধন্যবাদ জানাই এবং সংবাদ মাধ্যমও আছেন। মনে রাখবেন, আমরা কিন্তু প্রত্যেকটা কাজের নজরদারি করি। এটা ভাববেন না যে আপনাদের থেকে কলকাতার দূরত্ব খুব বেশি। আজকালকার দিনে 1 সেকেন্ডে যোগাযোগ হয়ে যায়, তাই দূরত্বটা অনেক কমে যায়। আলিপুরদুয়ারে, যেহেতু আলিপুরদুয়ার জেলার অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউ মিটিং, আলিপুরদুয়ার জেলায় আমরা কিন্তু সমন্বয় পোর্টালের মাধ্যমে কাজকে নজরদারি করি। ঘোষিত কাজ ছিল 441টি, তার মধ্যে 303টি প্রকল্প শেষ হয়েছে। 138টি চালু প্রকল্প নির্দিষ্ট সময়ে শেষ করা যায়নি, অর্থাৎ 30টা প্রকল্প রূপায়ণে 1 থেকে 3 বছর দেরি হয়েছে। কেন হয়েছে? সেই জন্য কাজগুলো ইমিডিয়েট সেই পার্টিকুলার ডিপার্টমেন্টকে শেষ করতে হবে। তার মধ্যে 2-1টা উদাহরণ দিই, তাহলে সবাই অ্যালার্ট হয়ে যাবেন ডিপার্টমেন্টগুলো। জয়গা পানীয় জল প্রকল্প পিএইচই, 2 কুমারগ্রাম চা বাগান পানীয় জল প্রকল্প পিএইচই অনেকগুলো মিটিং আমি অলরেডি করেছি। সিএসও করছেন, লাইন ডিপার্টমেন্টে যিনি আছেন সব বিডিওরা কোঅপারেট করবেন, পঞ্চায়েতরা কোঅপারেট করবেন। এবং আমি পরিষ্কার বলছি, গভর্নমেন্ট প্রকল্পের জন্য কাউকে কোনো 1 পয়সা দেওয়ার প্রয়োজন নেই। সরকারি টাকা, এগুলো সরকারি স্কিম। পরিষ্কার বলছি, যদি কোনো কমপ্লেন আসে অ্যাকশন হবে, সে যেই হোক। অনেকগুলো সুস্বাস্থ্য কেন্দ্র, এগুলো ডিএমকে দেখতে হবে। সিওমএইচ কে আছে? সুস্বাস্থ্য কেন্দ্রগুলোর কাজগুলো কমপ্লিট করুন।
আগামী বছর আরো 14,000 হবে, কি করে করবেন? এবছরে প্রায় 13,700 দেওয়া হয়েছে সম্ভবত, আগামী বছরে আরো 14,000 পাবেন। কাজগুলো কমপ্লিট করুন। এবং 108টা প্রকল্পে, যেটা 1 বছরের কম দেরি হয়েছে। কালচিনি ব্লকে ভার্নাবাড়ি চা বাগানে আইসিডিএস কেন্দ্র, কালচিনিতে উত্তর লতাবাড়ি হিন্দি হাই স্কুলে গার্লস হস্টেল, সারনা আদিবাসী কমিউনিটি হল, আদিবাসী উন্নয়ন দপ্তর, দক্ষিণ পাইটকা পাড়া পানীয় জল প্রকল্প পিএইচই, ফালাকাটা ব্লকে সাতপুকুরিয়া উপস্বাস্থ্য কেন্দ্র স্বাস্থ্য সিএমওএইচ। প্রকল্প রূপায়ণের দেরির ক্ষেত্রে যে যে দপ্তরগুলি আছেন তাদের আমি অনুরোধ করব, পিএইচির কে আছেন? লাইন ডিপার্টমেন্টের হেড ইঞ্জিনিয়ার কারা আছেন? ম্যাডাম আমরা আছি ম্যাডাম। আপনারা কাজগুলো কমপ্লিট করে ফেলবেন তাড়াতাড়ি, ঠিক আছে? এগুলো খুব ছোট ছোট কাজ, বড় কাজ নয়। সরাসরি মুখ্যমন্ত্রী যে গ্রিভ্যান্সের সেল আছে, কিছু কাজ দায়সারাভাবে করা হচ্ছে, এটা আমি প্রত্যেকটা জেলাকে অ্যালার্ট করছি অ্যান্ড অল ডিপার্টমেন্টকে থ্রু চিফ সেক্রেটারি। টেল দেম টু টেক অ্যাকশন ইন এ প্রপার টাইম। যেগুলো করতে পারে, যেগুলো সবটা করা যায় না, হয়তো কেউ একটা বাড়ি চাইলো, বাড়ি আমরা 28 লক্ষ হাতে নিয়েছি সার্ভে করে জেনুইন লোকেদের, তাতে যদি কারো বাকি থাকে 28 লক্ষর পরেও 12 লক্ষ অলরেডি টাকা ছাড়া হয়েছে, তারা দ্বিতীয় কিস্তি পাবেন ডিসেম্বরে, এই জুনে পাবেন, আর এই জুনে পাবেন। তার মধ্যে কাজটা কমপ্লিট করে দিন, তদারকি করবেন যাতে কাজটা তাড়াতাড়ি হয়। আর এর জন্য কেউ পয়সা চাইবেন না, যে পয়সা চাইবে তার বিরুদ্ধে এফআইআর হবে এবং অ্যাকশন হবে। এটা সরকারের ডাইরেক্ট ফান্ডে ওদের চেকে দিয়ে দেওয়া। 2 হচ্ছে যে 16 লক্ষ আরো বাকি থাকবে, 28 লক্ষ আমরা রিভিউ করেছিলাম, তার মধ্যে ওই 16 লক্ষ আমরা ডিসেম্বরে ফার্স্ট ফেজ দেবো টাকা, এবং জুন মাসে, আগামী জুন মাসে দেবো সেকেন্ড ফেজ। তাহলে আমার মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। তারপরেও যদি কিছু বাকি থাকে পরে আবার হবে। আমরা 47 লক্ষ বাড়ি ইতিমধ্যেই করেছি, এগুলো সব রাজ্য সরকারের টাকায় করছি। আমি গ্রিভ্যান্সেস ডিসপোজালের ক্ষেত্রে ডিপার্টমেন্ট থেকে জেলা ব্লক স্তর থেকে ফিল্ড ভেরিফিকেশন খুব কম সংখ্যায় হচ্ছে। টেল বিডিও টু ভেরিফাই। আইসিদের খাতে কোনো কাজ পড়ে থাকলে ভেরিফাই করতে হবে, অন্যদিকে মন না দিয়ে কাজের দিকে মন দিতে হবে। একজন ভালো অফিসারকে সবাই মনে রাখে, একজন ভালো কর্মীকে সবাই মনে রাখে, আর যে খারাপ হয় তাকে ঘৃণা করে। আমরা এই পৃথিবীতে জন্মেছি ভালো কাজ করবার জন্য, মানুষের পাশে দাঁড়াবার জন্য, এটা যেন আমরা মনে রাখি। অনেক ক্ষেত্রে যে গ্রিভ্যান্সেস ঠিকমতো মেটানো হয়নি বলে আমরা রিপোর্ট পেয়েছি, আমরা একটা থার্ড পার্টিকে দিয়ে রিভিউ করি, এটা জেনে রাখুন। আপনি যদি ব্লকে না করেন ভাববেন না যে কেসটা আমরা ভুলে গেলাম। আমরা থার্ড পার্টিকে দিয়ে ফিল্ড ভেরিফিকেশন করাই। কোয়ালিটি অফ ডিসপোজাল ইজ নট স্যাটিসফ্যাক্টরি। আমি সবাইকে ফিল্ড ইন্সপেকশন করবার জন্য অনুরোধ করব। চিফ সেক্রেটারি কালকে জেলায় এসে যদি 5-6টা জায়গায় যেতে পারে, তাহলে বিডিওদের ব্লকে ব্লকে ঘুরতে হবে। আইসিডিএস সেন্টার, মিড ডে মিল সেন্টার, সুস্বাস্থ্য কেন্দ্র, তাছাড়াও বিএসকে মাঠে কি কাজ হচ্ছে, চা বাগানে কি কাজ হচ্ছে, তাদের সাথে গিয়ে একটু বসে কথা বলা, একটু মেলমেশ করা। এটা জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি, গ্রামসভা
এবং আমাদের এমএলএ এমপি থেকে শুরু করে আমি সবাইকে, ফিল্ড অফিসার থেকে শুরু করে, বিডিও থেকে শুরু করে, এসডিও থেকে শুরু করে, আইসি থেকে শুরু করে, এসপি থেকে শুরু করে, ডিএম থেকে শুরু করে সবাইকে বলবো, মোবিলিটি বাড়াতে হবে। ডিএম, এসডিও, বিডিওরা ফিল্ড ইন্সপেকশন করছেন কি না? আগের মতো হচ্ছে না। বেটার লেট দ্যান নেভার। আগে আমরা করেছি, লোকসভা ইলেকশন নিয়ে আপনারা বিজি হয়ে গেছিলেন, পরে কাজটা হয়তো ভুলে গেছেন। আবার আমি রিমাইন্ড করছি, এখন থেকে আবার করতে শুরু করুন। বাংলা সহায়তা কেন্দ্র যেটা বিএসকে আমরা করেছি, সব বিএসকে দেখাশোনা কে করে? জেলা থেকে পঞ্চায়েত ডিপার্টমেন্ট করে। পঞ্চায়েত ডিপার্টমেন্টে কে আছে দেখি? তাদের কাছে সব রকমের ফর্ম পৌঁছে দেন কি? হ্যাঁ ম্যাডাম, তারপরে আমাদের এই লেটেস্ট ম্যাডাম আপনার ভিসির পরে যে ইনস্ট্রাকশন এসেছিল যে 308টা যে বেনিফিট দেওয়া হয়, সেটার পাবলিসিটি মেটেরিয়াল 3টে ভাষায় করে সব জায়গাতে ডিসপ্লেও করে দেওয়া হয়েছে ম্যাডাম, প্রতিটা বিএসকে দিয়ে। এবং ওদের সঙ্গে দেখুন, অনেকেই জানেও না। প্রবলেম হচ্ছে কি, অনেকে নানা রকম ভাষায় কথা বলে। চা বাগানের শ্রমিকরা একটা ভাষা জানে, টাউনের লোকেরা আরেকটা ভাষা জানে, বিভিন্ন জনজাতি তাদের ভাষা জানে। সুতরাং যে এলাকার মানুষ যে ভাষায় কথা বলতে অভ্যস্ত, পড়তে অভ্যস্ত, সেই ভাষাটাকে প্রাধান্য দিয়ে সেই এলাকায় আপনার বাংলাটা থাকবে, সাথে ওই ভাষাগুলোও থাকবে, যাতে লোকে জানতে পারে। আর বিএসকে কেন্দ্রগুলোকে ভিজিট করতে হবে। সব কেন্দ্রে ফর্ম ঠিকমতো আছে কিনা, পাবলিক ঠিকমতো পাচ্ছে কিনা। আগামী দিন বিএসকে কেন্দ্রকে, আমি সিএসকে বলছি, টোটাল সিসিটিভি দিয়ে কভার করে দিতে হবে, এবং ফোন, একটা করে ফোন। আলিপুর দুয়ার জেলাতে, গৌতম তুমি ওপরে শোনো, প্রকাশ, ঋতু, সামিরুল বা এমএলএরা ওপরে আসুন, ওদের কিছু চেয়ার দাও। আলিপুরদুয়ার জেলাতে 60টা বাংলা সহায়তা কেন্দ্র চালু করা হয়েছে। এখনো পর্যন্ত এতে 19 লক্ষ ফুটফল হয়েছে, প্রায় 33 লক্ষ মানুষ পরিষেবা পেয়েছে, আরও পেতে পারে যদি তারা ব্যাপারটা জানতে পারে। মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে হবে। সেই জন্যই বলছি, বিভিন্ন এলাকার মানুষ যারা যে ভাষাটা বোঝে, তাদের সেই ভাষাটাই বলতে হবে। আবার দুয়ারে সরকার হচ্ছে। এবারে দুয়ারে সরকারে 37টা সাবজেক্ট রাখা হয়েছে। 24 তারিখ থেকে জানুয়ারি মাসের 1 ফেব্রুয়ারি পর্যন্ত দুয়ারে সরকার হবে, এবং যেগুলো আমরা করতে পারবো সেগুলো আমরা 28 ফেব্রুয়ারির মধ্যে করে দেব, ডিসবার্স করে দেব। আর যেগুলো পেন্ডিং থাকবে সেগুলো পরে হবে। তার মানে সেগুলো এই প্রজেক্টের মধ্যে নেই। আলিপুরদুয়ারে আপনারা জানেন 40% জমি হচ্ছে ফরেস্ট ল্যান্ড, আর 20% হচ্ছে চা বাগানের জমি। 60% জমি ফরেস্ট ল্যান্ড এবং চা বাগানের মধ্যে পড়ে যাচ্ছে। তার মধ্যেও আলিপুরদুয়ার জেলায় সব ধরনের মিলিয়ে এখনো পর্যন্ত 26,800 পাট্টা বিতরণ হয়েছে। এর মধ্যে কৃষি ও গৃহপাট্টা 7,305 জনকে দেওয়া হয়েছে। চা পাট্টা 13,434 জনকে দেওয়া হয়েছে। রিফিউজি রিলিফ পাট্টা 6,061 দেওয়া হয়েছে। আলিপুরদুয়ারে দীর্ঘদিন জমির সমস্যা ছিল, সেটা মেটানো হয়েছে।
বাবলু মৃদুল মেটানো হয়েছে কি? সুমন, আগেরগুলো হয়ে গেছে। আগে হ্যাঁ কিছু বাকি আছে দিদি। হয়ে গেছে, এখন কিছু বাকি আছে, এগুলো সার্ভেও হয়ে আছে, সেগুলো তোমাদের দামের ব্যাপার আছে, শহরেরও আছে। হ্যাঁ, জানি আমি। কি ব্যাপার বলো? এমনি কিছু যেগুলো হচ্ছে দিদি, আর কিছু প্রসিডিওর করলে হয়ে যাবে। প্রসিডিউরটা কে করবে? এটা তো ভূমি সংস্কার দপ্তর থেকেই আরেকটু যদি, হ্যাঁ সেটি আমরা পেয়েছি ম্যাডাম, ওইগুলো প্রসেস করে এবার টাইম টু টাইম যে আমরা অ্যাপ্লিকেশন পাচ্ছি ওইটা পাঠিয়ে দিচ্ছি ম্যাডাম। ফ্রি হোল্ডের জন্য কিছু লোক অ্যাপ্লাই করেছে, ওইটা দিয়ে দাও। ফ্রি হোল্ড দিলে তার একটা ফিল্ড, তার একটা ফিজ আছে আলাদা। ইয়েস ম্যাডাম, দিয়ে দাও, আমার তো কোনো আপত্তি নেই। ইয়েস ম্যাডাম। ল্যান্ড ডিপার্টমেন্টের কে আছেন জেলায়? আপনি কি ডিএলআরও? हाँ मैडम, আমি ডিএলআর ম্যাম। খোঁজ নিন কোথায় কোথায় কেন আলিপুরদুয়ারের এটা পড়ে আছে এতদিন। मैं পড়িনি ম্যাম, সব যতগুলো ম্যাম প্রপোজাল আসছে আমরা সঙ্গে সঙ্গে ম্যাম এলআরসি সাহেবকে পাঠাচ্ছি ম্যাম। যেটা ওরা ফ্রি হোল্ড রাইট চাই, যদি হ্যাঁ ম্যাম, ফ্রি হোল্ডের একটা ফিজ আছে, ল্যান্ড ডিপার্টমেন্ট থেকে জেনে নিন। হ্যাঁ ম্যাম, জেনে নিয়ে ওটা করে দিন। একদম ম্যাম, থ্যাংক ইউ ম্যাম। আদিবাসীদের জমি হস্তান্তরের ব্যাপারে কোন রকম কোনো বেনিয়মি কাজ আমি কিন্তু মানব না। আদিবাসীদের জমি আদিবাসীদের অধিকার, এটা মাথায় রাখতে হবে। এর জন্য সরকার আইন করেছে, সেই আইনের যেন হেরফের না হয়। যদি হেরফের হয় তাহলে কিন্তু ইটস এ ক্রিমিনাল অফেন্স। আলিপুরদুয়ার জেলায় 61টি চা বাগান আছে। চা শ্রমিকদের মজুরি বাড়িয়ে 250 টাকা করা হয়েছে। বিনামূল্যে রেশন, জল, বিদ্যুৎ, চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। চা সুন্দরীর যারা বাড়ি পাচ্ছিলেন, এখন আমরা অন্য নিয়ম করেছি, যা বাড়ি হয়ে গেছে, এবার আমরা তাকে পাট্টা দিচ্ছি চা বাগানে, এবং তাকে বাড়ি করার টাকাও দিচ্ছি তার সাথে, মানে ডাবল পাচ্ছে। এতে চা বাগানের মজদুররা খুশি হবে বলে আমি মনে করি। আলিপুরদুয়ারে 22টা ক্রেশ তৈরি করা হয়েছে, যারা চা বাগানে মায়েরা কাজ করে বাচ্চাদের রাখার জন্য। টি বোর্ডের গত জুলাই মাসের এক নির্দেশে চা তোলার সময়সীমা 23 দিন এগিয়ে 30শে নভেম্বর করা হয়েছিল, করার নির্দেশ দেওয়া হয়। শ্রম দপ্তরের লিখিত অনুরোধ সত্ত্বেও সময় বাড়ানো হয়নি। এতে বাংলার 7-8% চায়ের ক্ষতি হয়েছে। কেন হয়নি এটা আমি শেষকে বলবো ইনভেস্টিগেশন করে দেখতে। Who is responsible for this? And law must act. কিছু চা বাইরে থেকে আসছে দার্জিলিংয়ে, আমি যেটা বলেছিলাম, গেটওয়েতে নেপাল দিয়ে যেগুলো ঢুকছে প্রসেস না করে, তাতে দার্জিলিং চা বা আমাদের চায়ের যে ডুয়ার্সে ক্ষতি হচ্ছে, সেটা কিন্তু আমাদের দেখে নিতে হবে। তোমাকে আমি বলেছি অলরেডি প্ল্যান করো, কয়েকটা করলেই হয়ে যাবে, সব বলার দরকার নেই, এগুলো করে নেবে ভেতরে ভেতরে। মহুয়া, কালচিনি, রায়মাটাং চা বাগানের কি খবর? খুলে গেছে অলরেডি। কত চা শ্রমিক ছিলেন এতে? 5টা চা বাগান খোলা হয়েছে, 7,500 শ্রমিক নতুন করে জীবন ফিরে পেয়েছেন। এখানে 34টি হোমস্টে নথিভুক্ত করা হয়েছে। হোমস্টে যাতে আরো বাড়ে দেখতে হবে, কারণ ডুয়ার্সে মানুষ ঘুরতে আসে, জায়গা পায় না। আমার মনে হয় সাথে সাথে রাজা ভাত খাওয়া, ওদিকে আমাদের যেটা জয়গাই নয়, জয়ন্তী, ওটা কি আলিপুরদুয়ার জেলার মধ্যে পড়ে? ওটা একটু দূরে হয়ে গেছে। ওখানে যে পাথরগুলো যদি টেন্ডার করা হয়, অনেক মানুষ লোকাল চাকরি বাকরি পাবে এবং ইনকাম বাড়বে, গভর্নমেন্ট ট্যাক্সও পাবে।
এটার একটা পলিসি আমি ইমিডিয়েট করে ওদের পাঠিয়ে দিতে বলছি, এবং ওই সব জায়গায় ভিজিটও করতে হবে। এইবারেও কিন্তু আলিপুরদুয়ার জেলায় 45,511টি পরিবার প্রথম কিস্তির টাকা বাংলার বাড়িতে পেয়ে গেছে। তারপরে তাও 16 লক্ষতে আবার আসবে। জল স্বপ্ন প্রকল্প, যাই হোক, এগুলো আমার পাবলিক মিটিংয়ের ব্যাপার, আমি এটা এখানে বলছি না। এগুলো পাবলিকের কাজগুলো সৌম্য তোমরা করে দিয়েছো, শর্টকাট করেছো, তোমাদের কাজটাও ঠিক হচ্ছে না। আই ডোন্ট লাইক ইট। কর্মশ্রীতে আরেকটু জোর দিতে হবে। 100 দিনের কাজ সেন্ট্রাল গভর্নমেন্ট বন্ধ করে দিলেও আমরা কিন্তু পরিবর্তে কর্মশ্রী চালু করেছি। তাতে 50 দিনের কাজ নির্দিষ্ট করা হয়েছে। কিন্তু যদি কোনো জেলা মনে করে পরিযায়ী শ্রমিক আছে, প্রবলেম আছে, সমস্যা আছে, গরিবী বেশি আছে, সেখানে 50-এর জায়গায় 60ও হতে পারে। আগে তো 100 দিনের কাজেও 30 দিনও কাজ হতো না। আমরা মিটিং করে 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 এটাকে 50-60% পর্যন্ত বাড়িয়েছিলাম। সুতরাং 50 দিনের কাজ এটা ঠিকমতো করাতে হবে। এর জন্য অনেকগুলো ডিপার্টমেন্টকে আমরা সংযুক্ত করেছি। যার যাই কাজ হোক না কেন, যে ডিপার্টমেন্টেরই হোক, সে পিডব্লিউডি হোক, পঞ্চায়েত হোক, ইরিগেশন হোক, পিএইচই হোক, ফরেস্ট হোক, লোকাল লোকেদের 50 দিনের কর্মসূচি কাজের মধ্যে দিয়ে যুক্ত করতে হবে। বাইরে থেকে কন্ট্রাক্টর লোক নিয়ে চলে এলো আর স্থানীয় লোকেরা চান্স পেল না, এটা হবে না। অনেক দিন হয়েছে, এটা আমি পরিষ্কার নির্দেশ দিয়ে যাচ্ছি। যারা এলাকার দেখাশোনা করেন তারাও এটাকে, বিডিওরাও নজরে রাখবেন, আইসিরাও নজরে রাখবেন। লাইন ডিপার্টমেন্ট অবশ্যই নজরে রাখবেন। এথেল বাড়িতে ইন্ডাস্ট্রিয়াল স্পট করা হয়েছে, কতগুলো ভর্তি হয়েছে? ম্যাডাম আমাদের এথেল বাড়িতে অ্যারাউন্ড 20 তক আমাদের প্লটগুলো ফিল আপ হয়েছে ম্যাডাম। ওখানে একটা সমস্যা আছে ম্যাডাম, এটা অ্যাপ্রোচ রোড, ওটা হয়ে গেলে বাকিটাও ফিল আপ হয়ে যাবে ম্যাডাম। আর 43 একর আছে ম্যাডাম। অ্যাপ্রোচ রোডটা হচ্ছে না কেন ম্যাডাম? অ্যাপ্রুভাল হয়ে গেছে ম্যাডাম, রাস্তা ডিপার্টমেন্ট ইমিডিয়েট এমার্জেন্সি বেসিসে করো। ঠিক আছে ম্যাডাম। তাহলে তো ওখানে অনেক লোক চাকরি পেতে পারে। 49টা প্লটের মধ্যে 41টা খালি পড়ে আছে। তো এই কাজগুলো আমি মিটিং না করলে হবে না, এটা তো ডিএমকেও ইনিশিয়েটিভ নিয়ে করতে হবে। জয়গাঁওতেও তাই, কেন খালি পড়ে আছে? ম্যাডাম ওখানেও অ্যাপ্রোচ রোডের জন্য অলরেডি 12টা হয়ে গেছে ম্যাডাম। তো এমন জায়গা কেন আমরা নিই যেখানে অ্যাপ্রোচ রোড না করা হলে ক্লাস্টার হবে না? কে আছে এমএসসি ডিপার্টমেন্টের এখানে? লাইন ডিপার্টমেন্টের কে আছে? আপনারা এমন কোনো জায়গা নেবেন না যেখানে অ্যাপ্রোচ রোড নেই। আর অ্যাপ্রোচ রোডের জন্য লোকাল পিপুল যেন সাফার না করে, এখন থেকে এটা মাথায় রাখবেন। যেখানে অ্যাপ্রোচ রোড আছে সেখানে ইন্ডাস্ট্রিয়াল এস্টেট বানাবেন। ঠিক আছে। প্রথমে এমন জায়গা নিলেন ধবধবে গোবিন্দপুর, তারপরে বলবেন রাস্তা করে দাও, জল করে দাও, তারপরে হবে। এটা হবে না। দেয়ার ইজ এ লিমিট ফর এভরিথিং। কাজ এমন জায়গায় করতে হবে যেখানে জনসংযোগ আছে এবং যোগাযোগ ব্যবস্থা আছে। এখন থেকে এটা হবে সিস্টেম। ঠিক আছে ম্যাম। আমি সিএসকেও বলবো টু সেন্ড দ্য ইনস্ট্রাকশন টু দ্য এমএসএমই ডিপার্টমেন্ট অ্যান্ড অল দ্য ডিএম। খালি প্লটগুলো ইমিডিয়েট বন্টন করতে হবে। ভবিষ্যৎ ক্রেডিট কার্ড ৩,৮০০ আবেদন স্পন্সর করা হয়েছিল, তার মধ্যে ৭২৫টি আবেদন স্যাংশন হয়েছে।
স্পন্সরের তুলনায় স্যাংশন এত কম কেন? ব্যাংক কি কোঅপারেশন করছে না? এসবিআই অ্যান্ড সেন্ট্রাল ব্যাংক একটু দেরি করে এনরোল হয়েছে ম্যাডাম। এর মধ্যে আমাদের অনেক বেনিফিশিয়ারিরা একাঙ্কারী কাস্টমার ছিল, এটা একটা রিজন ছিল ম্যাডাম। আর একটা রিজন, আমাদের যে ব্যবসায়ীরা এরা 20 লাখের উপরে ব্যবসায়ী করে না, ওদের তা না করুক, তারা যা পারবে তাই করুক না ম্যাডাম। তার জন্য ওদের জিএসটি বিল হয় না ম্যাডাম। কিন্তু এখানে ये স্কিমের মধ্যে একটা ये বিল লাগছে ম্যাডাম, বিকজ আমাদের ব্যবসায়ীরা ডাইরেক্টলি টাকা পায় না, ये টাকা ও যে ভেন্ডার ওরা পায় আন্ডার দিস স্কিম ম্যাডাম। এর জন্য ওখানে জিএসটি বিলের একটা ইস্যু আছে ম্যাডাম। রাইট স্যার। ফর এনিবডি entrepreneur can apply under this scheme. GST registration যে কোনো লোক করতে পারে, it's online. So that should not, restrict the admissibility for. আমার মনে হচ্ছে তোমাদের কোথাও কাজের গাফিলতি আছে। কোঅর্ডিনেশন বাড়াও, কোঅর্ডিনেশন বাড়াও, এবং আমি সিএসকেও বলবো দেখতে, বাট ডিএমকেও কোঅর্ডিনেশন বাড়াতে হবে। ভবিষ্যৎ ক্রেডিট কার্ড কে দেখে? কোন ডিপার্টমেন্ট? এমএসএমই। এমএসএমইকে আরেকটু স্ট্রং হতে হবে। আমরা বাংলায় নাম্বার 1 এমএসএমইতে, এটা মাথায় রাখবেন। এই জেলাতে প্রচুর মানুষ আসে, সব জেলাতেই এমএসএমইকে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। লাইন ডিপার্টমেন্টের অনেক কাজ আছে, আপনারাও অনেক ইম্পর্টেন্ট মনে রাখবেন। দেখে নিন, প্রবলেম হলে আমরা যখন ভার্চুয়াল মিটিং করি কেন বলো না? যখন সিএস বারবার ভার্চুয়াল মিটিং করে কেন বলো না? তো বলা উচিত এটা ম্যাডাম। প্রাইস সিচুয়েশনের জন্য কোনো সারপ্রাইজ ভিজিট এখানে হয়? ডিএম পুলিশের আন্ডারে, এসপির আন্ডারে কোনো কমিটি হয়েছে? ডিএম এর আন্ডারে, এসপির আন্ডারে একটা কমিটি হয়েছে। আর একটা হচ্ছে সুফল বাংলা আউটলেট এখানে একটু বাড়াতে হবে। বিশেষ করে অনেক জনজাতি আছে, তারা খুব গরিব, তারা চালটা পায়, আগে তো কিছুই পেত না, এখন চাল পাচ্ছে, স্বাস্থ্যসাথী পাচ্ছে, বাচ্চাদের পড়াশোনার টাকা পাচ্ছে, লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে, যত সুযোগ সবটাই পাচ্ছে। কিন্তু তবুও দেখতে হবে যে আমাকে প্রায় সুফল বাংলার আউটলেট এই সব জায়গায় যাবে, গরিব লোকের বাড়ি, গরিব লোকের জায়গায়। কুয়াশার জন্য কিন্তু প্রচুর টুরিস্ট আসছে, কিন্তু ফগের কারণে এখানে ফগটা খুব বেশি হয়, অ্যাক্সিডেন্টটাও বাড়ে, এটা একটা কারণ। আর 2 হচ্ছে হাতির আক্রমণ। ফরেস্ট ডিপার্টমেন্ট, কে আছেন ফরেস্ট ডিপার্টমেন্টের? মনোজ, প্লিজ লিসেন টু মি ভেরি কেয়ারফুলি। আচ্ছা, এটা আমি তোমাকে দিলাম। আমি এইমাত্র আমার মোবাইলে একটা ছবি তুলে এলাম, আমি যেখানে আছি সেখান থেকে। দাও ফোনটা। গেস্ট হাউসে এই ফটোটা আমি তুলে আনলাম। এই ফটোটাতে আমি সিএসকে দেখাবো। ওই দেয়ালেই লেখা আছে, ভাগ্যিস হনুমানগুলোকে থ্যাঙ্কস, হনুমানগুলো ছিঁড়ে দিয়েছিল বলে কাপড়টা আমি দেখতে পেলাম। তাতে লেখা আছে ট্রেসপাসার্স বা পাচারকারীদের গুলি করে মারা হবে। এটা কি কোনো একটা ল্যাঙ্গুয়েজ হলো? আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে, এই কথাটা বলো। অনেক সময় সাধারণ মানুষ যারা জানে না, অজানা লোক, ফরেস্টের রাস্তার ভেতর দিয়ে গেলেই তার উপরে অনেক অত্যাচার হয়। আমার কিন্তু নলেজে এটা আছে। আমি ডিএফও যারা আছেন, আলিপুরদুয়ারের ডিএফও কে আছেন?
নতুন এসছেন? নতুন এসছেন? আপনারা কি নতুন এসছেন? ম্যাডাম আমি ডিএফও জলদাপাড়া ম্যাম 1 বছর আগে জয়েন করেছি ম্যাম। 1 বছর আগে? আর আপনি? ম্যাম আই এম হরিকৃষ্ণ পিজে ম্যাম, ডিএফটি বিটিআর ওয়েস্ট 1 বছর আগে জয়েন করেছি ম্যাম। আপনারা ফরেস্টের মধ্যে দিয়ে যদি যাতায়াত কেউ করে, মানে ভুলে, নিশ্চয়ই যাওয়া উচিত নয়, কারণ হাতি টাতির তাণ্ডব হতে পারে। হাতির সংখ্যা বেড়ে গেছে। আমরা কেন্দ্রীয় সরকারকেও বারবার জানাচ্ছি, আমরাও ভাবছি কিভাবে কি করা যায়। কিন্তু আপনারাও খুব স্ট্রং অ্যাকশন করেন কখনো কখনো, যে অ্যাকশনটা মানুষের পছন্দ নয়। মনে রাখবেন, বন, অরণ্য, সবুজ আপনাদের যেমন স্পেশালিটি আছে, জনগণেরও কিন্তু অধিকার আছে। সবাইকে নিয়েই কিন্তু সমাজে চলতে হয়। আপনারা টাফ হন। এই যে কিছুদিন আগে আপনারা একটা বাঘ অপারেশন করে আমাদের ফরেস্টের কর্মীরা, প্রশাসন সবাই ধরলো, আমি তাদের সঙ্গে সঙ্গে থ্যাঙ্কস জানিয়েছি, কনগ্রাচুলেট করেছি। কিন্তু আলিপুরদুয়ারে আমার কাছে কিছু স্পেসিফিক কমপ্লেন আছে, আমি সিএসকে বলবো ওটা বলার জন্য। আপনারা বসুন প্লিজ। মূলত যেটা ম্যাম অভিযোগ এসেছিল কি আমাদের বিভিন্ন ফরেস্ট এরিয়াতে ট্রেডিশনালি অনেক জায়গায় পিকনিকগুলো হয়, অনেকজন মানুষ উইন্টার্সের সময় আসে, সেই জন্যে ওখানকার লাইভলিহুড নিয়েও পিকনিকগুলো করার সুযোগ মানুষ পায়। তো এই ক্ষেত্রে কিছুটা অবস্ট্রাকশনস ইতিমধ্যে দেওয়ার কথা আমরা শুনেছিলাম। তারপরে আপনার নির্দেশ পাওয়ার পরে এসিএস ফরেস্ট এবং এইচওএফ সঙ্গে কথা হওয়ার পরে এবং তারপরে মাননীয় এমপিও মিটিং করলেন, কিছুটা কোঅর্ডিনেশনের যে অভাব ছিল ওটা মিটেছে এবং অনেক সমস্যাগুলো মিটলো। কিন্তু ওটা হওয়ার বাঞ্ছিত ছিল না। এরকম কোনো রেস্ট্রিকশনস বা অপোজ করা, ইম্পোজ করা ঠিক নেই। যে সিদ্ধান্ত তো আপনি নিজে নিতে পারেন না, এভাবে নিতে পারেন না। জয়গায় গাঁওতে একটা উৎসব হয়, একটা পুজো হয়, বন্ধ করে দিলেন আপনি হট করে। ওয়াই? শুনুন, আপনাদের লোকে চেনে না, চেনে আমাদের। আপনারা যদি মনে করেন ভুল করবেন ইচ্ছা করে, ইচ্ছাকৃত ভুল, দায়টা কিন্তু আমাদের উপর আসবে। সুতরাং দায় যদি আমাদের উপর আসে, তাহলে আমরাও ছেড়ে কথা নিশ্চয়ই বলবো না। তারপরে হোমস্টে নিয়েও সেরকম সমস্যা। হোমস্টে নিয়ে দ্য সেম প্রবলেম। মনোজ, তুমি বলো, তুমি ব্যাপারটা জানো। ম্যাডাম আমি বলছি ম্যাডাম, যে ছিল ম্যাডাম যে গেস্ট হাউসে আপনি ছিলেন ম্যাম, তো মাইকটা সামনে নাও, কথা শোনা যাচ্ছে না। হ্যাঁ ম্যাম, যে গেস্ট হাউসে ম্যাডাম আপনি ছিলেন, আমার ফিল্ড ডাইরেক্টর বললেন আমাকে ওটা ইন্ডিয়ান এয়ারফোর্স লিখেছে। তো আমি ওনাকে বললাম আমি জানতাম না ইন্ডিয়ান এয়ারফোর্স এটা কেন লিখেছে, না লিখেছে, ওর জমিন আছে ওদিকে, ওনার সঙ্গে বসে আমাদের উপর তো ওরা লিখতে পারবে না কি গুলি করে দেবো, এটা করে দেবো, এটাই আছে অবস্থা না। ম্যাডাম নমস্কার ম্যাডাম, অ্যাকচুয়ালি আমিও একদিন ওরকম কি ওটা দেখেছিলাম, জাস্ট আমি স্টাফকে খবর নিলাম এটা কেন লেখা হচ্ছে, বলছে এটা আমাদের নয় আর কি, এয়ারফোর্স সাইড থেকে লেখা আছে। আপনি মানে আমি কিন্তু এয়ারফোর্স কিছু যদি এই ধরনের জিনিস আমাদের জায়গায় করে, সেক্ষেত্রে তো কনসাল্ট করবে ডিএম এর সাথে, এসপির সাথে। টেক আপ দিস ম্যাটার উইথ দ্য এয়ারপোর্ট। দিস এ ভেরি আনহেলদি লাইন। ম্যাডাম যেটা পিকনিক ম্যাটার ছিল, যখন চিফ সেক্রেটারি আমাকে বললেন, আমি কথা করলাম লোকাল অফিসার সঙ্গে, ওরা বললো কি 2 বছর থেকে এটা রিস্ট্রিকশন চলছে, মাঝখানে 2 বছর আগে থেকে রিস্ট্রিকশন হয়েছিল। তারপরে আমি বললাম কি 2 বছর আগে যেটা ছিল ফ্রিঞ্জ এরিয়াতে অ্যালাউ করার জন্য, ওটা অ্যালাউ আপনি করুন। এটা যেটা আছে কোনো ডিসিশন নিতে হবে, ওটা আপনাকে আরণ্য ভবন জানাতে হবে, আরণ্য ভবন থেকে নবান্ন থেকে জানিয়ে আমরা কোনো পলিসি ডিসিশন নেব। এটা স্টেট গভর্নমেন্টে এটা স্ট্যান্ড আছে, এটা ফরেস্ট ডিপার্টমেন্ট স্ট্যান্ড আছে। এটা আমি ভিডিও কনফারেন্স করে প্রত্যেককে বলেছি, এদেরকে প্রত্যেককে বলেছি আমি কি যেটা ফ্রিঞ্জ এরিয়াতে অ্যালাউ হবে ওটা হবে। তারপরে আমি খবরও নিয়েছি 1 সপ্তাহ আগে, ফ্রিঞ্জ এরিয়াতে এখন অ্যালাউ হচ্ছে ম্যাডাম, আলিপুরদুয়ার আছে। সেটা তো আমরা টেক আপ করার পর। মনোজ, তুমি সামটাইমস ফরেস্টের ডিএফওদের এবং যারা আছে নিচেও, তাদের সাথে তুমি অন্তত 7 দিনে একটা করে ভিডিও কনফারেন্স করো। তাদের যদি কোনো প্রবলেম থাকে তারা তোমায় বলবে,
তোমার যদি কোনো প্রবলেম থাকে তুমি তাদের বলবে, কোঅর্ডিনেশনটা ভালো করে তৈরি করো। ফরেস্ট ডিপার্টমেন্টের কোঅর্ডিনেশনটা আমার মনে হচ্ছে আর একটু বেটার হওয়া উচিত। থার্ড জিনিস ম্যাম, হোমস্টে যেটা ছিল ম্যাম 2017-তে এনজিটি অর্ডার কিছু হয়েছিল, যার মধ্যে এনজিটি পরে এখান থেকে শোনো, সারাক্ষণ তোমরা আমাকে এনজিটি দেখাবে না তো। কি বলেছিল হোমস্টে হবে না? আমি আমার বাড়িতে হোমস্টে করবো, এনজিটির কি যায় আসে? না ম্যাম, ওটা লোকাল কোর্ট হাইকোর্ট স্টে করেছিল ম্যাম। তাহলে সেখানে তোমার হাত তো শক্তিশালী হয়ে গেল, তারপরেও কেন প্রবলেম হলো? ম্যাম স্টে কি হলো ম্যাম, নতুন জাজ এক এসছেন কলকাতা থেকে, উনি 30 নভেম্বর পরে স্টে উঠিয়ে নিয়েছেন। 30 নভেম্বর পর্যন্ত একদম ঠিক ছিলেন। ওয়ান অনারেবল জাস্টিস বিশ্বজিৎ বসু এসছেন এখানে, উনি এখান থেকে কেস টেনে নিয়ে গেছেন হাইকোর্টে। হাইকোর্টে তুমি ফাইট করবে, কি যায় আসে? আমরা ফাইট করছি ম্যাম, আমরা কালকে। এবং যারা হোমস্টে করেছিল তাদেরও বলবে পার্টি হতে। হ্যাঁ ম্যাম, তোমরা ফাইট করবে, তারা তোমার সাপোর্টে থাকবে। আমরা চিফ সেক্রেটারি সঙ্গে কথা করিয়ে ওখানে সিনিয়র অ্যাডভোকেটও দিয়েছি। 28 তারিখ ডেট আছে। আগে भी আমি অ্যাফিডেভিট দিয়েছি ওখানে কোর্টে কি স্টেট গভর্নমেন্ট ওয়ান্টস, আমি ম্যাডাম অ্যাফিডেভিট দিয়েছি কোর্টে কি স্টেট গভর্নমেন্ট ওয়ান্টস বোথ প্রিজার্ভেশন অফ ইকোলজি অ্যান্ড ফরেস্ট অ্যান্ড লাইভলিহুড অফ দ্য। আমাদের মতো কে করে ফরেস্ট প্রিজার্ভেশন? কে এত করে? কোথাও হয় না ম্যাম। বাঘ পালিয়ে এসে কেন রোজ রোজ খেতে পায় না, খাবার দেয় না, আর ধরার সাথে সাথে গ্রামগুলো ভয়ে কাঁপে, আর যেই ধরা হলো সঙ্গে সঙ্গে ফোন আসতে শুরু করলো, এক্ষুনি ফেরত পাঠাও। আরে ফেরত সঙ্গে সঙ্গে আমরা পাঠিয়ে দিলাম না হয়, তা তুমি তোমার বাঘকে সামলাতে পারছো না কেন? ওটা ম্যাম প্রথমবার টাইগার কনজারভেশন অ্যাক্টে প্রথমবার সেন্ট্রাল গভর্নমেন্ট পাওয়ার এক্সারসাইজ করে স্টেট গভর্নমেন্টকে ডাইরেকশন দিয়েছে, কোনোদিন ডাইরেকশন আসেনি উড়িষ্যাকে ফেরত দাও। আচ্ছা ডাইরেকশন আসলে এবার যখন বাঘ আসবে না, বলো তোমার লোক পাঠিয়ে রেস্কিউ করো। ম্যাম হোমস্টে জন্য যেটা আছে আমরা কিছু ইন্টারফেয়ার ম্যাম যেটা আছে করছি না, যেটা আছে হাইকোর্টে 28 তারিখ নেক্সট ডেট আছে, সন্ধ্যা বাবু দাঁড়াচ্ছেন ওখানে, অন্য সিনিয়র। এগুলো কিছু ডিটেলস তোমায় বলতে হবে না, তুমি জানো লয়ের ব্যাপারটা ডিটেলস আলোচনা করতে নেই, এগুলো কোয়াইটলি করতে হয়, ঠিক আছে? ম্যাম একটা জিনিস ওর যেটা আছে, আমি পার্সোনালি দেখে আসছি, জয়ন্তী যেটা আছে নদীর উপর যেটা ওখানে বোল্ডার হয়ে গেছে, আমি একটা পিকচার দেখলাম 20 বছর আগে, তার থেকে এখন পর্যন্ত 40 ফুট একটা ওখানে রেল ওভারব্রিজ আছে, যেখানে আগে রেলগাড়ি যেত যখন ডোলোমাইট মাইনিং হতো। ও রেল এখন বন্ধ হয়ে গেছে 1980 পরে যখন ফরেস্ট কনজারভেশন অ্যাক্ট আসলো। কিন্তু ওর পরে যেটা আছে, যে রেলে যে ও আছে পিলার আছে, প্রায় 40 ফুট নিচে ভেসে গেছে, ওখানে সব বোল্ডারই বোল্ডার হয়ে গেছে। তো আমিও আচ্ছা ওটা ছেড়ে দাও, ওটা সিএস একটা পলিসি করছে। সুমন তোমার কিছু বলার আছে? খুব অল্পে। দিদি ফরেস্টটা নিয়ে এটা আপনি যেভাবে হোমস্টেকে গুরুত্ব দিয়েছেন, এটা সত্যি যে আমাদের ওই বাঘের ভাত খাওয়াতে পর্যটকদের ঢুকতে গাড়ি নিয়ে প্রচুর টাকা দিতে হয়। আর কেন কেন পর্যটকদের ঢুকতে টাকা দিতে হয় কেন? তাদের মাথা প্রতি এবং গাড়ি প্রতি যে টাকা পড়ে প্রায় 2500 টাকার মতন। কেন পড়ে? কেন টুরিস্টদের ঢুকতে টাকা লাগবে পর্যটকদের? ওয়াই? কার পারমিশনে এগুলো করা হচ্ছে? ম্যাডাম এই যে এন্ট্রি ফি যেটা নেওয়া হয় আর যে ভেহিকল যেটা ঢোকে তার যে এন্ট্রি ফি নেওয়া হয়, এটা ম্যাডাম আমাদের চিফ ওয়াইল্ড লাইফ ওয়ার্ডেনের পারমিশনে যে ফিক্স করা আছে রেট, ওটাই আমরা। কে ফিক্স করেছে? চিফ ওয়াইল্ড লাইফ ওয়ার্ডেন, CWLW, চিফ ওয়াইল্ড লাইফ ওয়ার্ডেন, PCCF ওয়াইল্ড লাইফ। তো তারা গভর্নমেন্টকে জানাবেন, এতে কি জমিদারি নাকি, গায়ের জোর? ফরেস্ট কি মানে গভর্নমেন্টের বাইরে, সরকারের বাইরে? গভর্নমেন্টের কাছে পাঠাবে যদি কোনো ফিস বাড়ায়, ইমিডিয়েট ওটাকে চেঞ্জ করে দাও। পর্যটকদের জন্য কোনো ফিস হবে না, ক্যাবিনেট মিটিং করে ডিসাইড করো। আর দিদি কেন পর্যটক আসবে আপনার ওখানে? আপনি যদি 2500 টাকা তার কাছে ফিস নিয়ে নেন। আমরা নিই না এখনো জলের ওপর ট্যাক্স, সব রাজ্য নেয়, কেন নেবেন? আমি দেখছি ফরেস্ট ডিপার্টমেন্টটা নিজেদের কিভাবে ভগবান জানে, নিজেদের মতো প্ল্যান করে, নিজেদের মতো পরিকল্পনা করে, নিজেদের মতো অ্যাকশন করে। এতে প্রবলেম হচ্ছে। সাধারণ মানুষ তো এটা বুঝবে না, সাধারণ মানুষ তো আমাদের উপর দোষ দিচ্ছে। বিমলাও তুমি এতদিন আমাদের এটা জানাওনি। ঠিক আছে বলো সুমন। আর দিদি অনেক দিন থেকে এখানকার ছোট ছোট বাচ্চারা এই শীতের মরশুমে জয়ন্তী এলাকায় প্রকৃতি পর্যবেক্ষণ ক্যাম্পে যায়, ওদের এটাও গত বছর থেকে বন্ধ হতে বসেছে, প্রচুর টাকা ওদের কাছে চাওয়া হচ্ছে। কোনো টাকা হবে না,
আমরা 5-6 দিনের মধ্যে দেখে নেব। এটাই এদিকটা করলে তাহলে আমাদের হোম ট্যুরিজম। না, আমি দেখে নিচ্ছি, হোম ট্যুরিজম বাড়াতে হবে, আমি দেখে নিচ্ছি। ওখানকার মানুষদের কাজ নেই, কাজ দিতে হবে। আমরা দেশে হোম ট্যুরিজমে প্রথম হয়েছি আমাদের এই রাজ্য। খুব ভালো, খুব ভালো। প্রকাশ, অল্পে বলো। নমস্কার দিদি। অ্যাকচুয়ালি প্রবলেম ফরেস্টের ছিল কিছু, আপনার ইন্টারফেয়ারের পরে চিফ সেক্রেটারি সাহেব আমাকেও ফোন করে। আমরা এই চায় বাগান এবং গ্রামীণ অধিবেশিত জায়গাতে ট্রাইবাল পার্সেন্টেজ বেশি আছে দিদি। তো আমরা শুকনা লকড়িও যদি যাই তাহলে এমনভাবে ট্রিট করতো যে ওখানে ফরেস্টে ঢুকতে দিত না। তারপরে পিকনিকের কথা তো ছিলই, এটা ইন্টারফেয়ার করার পরে ঠিক হয়েছে। কয়েকটা জায়গা 100 বছর হয়ে গেছে রাস্তা, যেখানে যাতায়াত হয় ওই রাস্তা কিন্তু ক্লোজ করা হয়েছে। আমাদের সাথে জনপ্রতিনিধিদের সাথে বৈঠক করলে ভালো হইতো, এটা কিন্তু বৈঠক করা হয় নাই। তো অনেক এরকম ম্যাটার আছে যেটা প্রশাসনিক দিক দিয়ে আমাদেরকেও জানানো হয় নাই। তারপর যে কিছু কিছু সমস্যা যেটা আছে, এটা আমরা রাজ্য স্তর থেকে ব্যবস্থা নেব। ঠিক, কিছু কিছু সমস্যা পিএইচির কিছু আছে দিদি। এই মাদারিহাট ইলেকশনে আমরা অনেকটাই দেখেছি। আরও কয়েকটা জায়গাতে যেটা বললেন এই স্পেসিফিক হিসাবে পিএইচি যদি ভালোভাবে করে তাহলে মোটামুটি ঠিক আছে দিদি। আর ফরেস্টের কিছু সমস্যা আছে যেটা আমি ডিসকাস করেছি। আর আমাদের মিটিংয়ের পরে ডিএম ম্যাডাম মিটিং কল করেছিল, আমি নিজেও ছিলাম ওই মিটিংয়ের মধ্যে। একটা দেখতে হবে যে স্পটগুলোতে পিকনিক করবে বা মানুষ যাবে সেখানে যাতে কোনো বন্য জন্তুর আক্রমণের কোনো সম্ভাবনা না থাকে, এইটুকু দেখতে হবে। ঠিক আছে। বাদ বাকি মানবিকতার দিক থেকে বাচ্চারা তো, টুরিস্টরা তো যেতেই চায়, তারা আসতে চায়। এখানে আপনারা ঢুকতে না দিলে তারা উত্তরাখণ্ডে চলে যাবে, উড়িষ্যায় চলে যাবে, বিহারে চলে যাবে, রাজ্যের রেভিনিউটা বাইরে চলে যাবে। সুতরাং এটাও নজর দিয়ে দেখতে হবে। আর বনটাকে কখন কার কি মুভমেন্ট, হাতির মুভমেন্ট, বাঘের মুভমেন্ট, এগুলো দেখার জন্য লোকাল যারা ফরেস্টের ট্রাইবেল ছেলেমেয়েরা আছে, যারা এই কাজটা ভালো করতে পারে, ফরেস্টে যারা থাকে জানে, তাদের মনোজ ওই কাজে ইনভলভ করার চেষ্টা করো। তোমাকে বক্তৃতা দিতে হবে না, কাজে ইনভলভ করার চেষ্টা করো। ঠিক আছে, ঠিক আছে। তো তোমার কি বলার আছে? আপনি যেটা বললেন যে ওই 22টা হচ্ছে আপনার ক্রেশ হয়েছে, সঙ্গে 18টা আরো প্রাইমারি হেলথ সেন্টার উইথ অ্যাম্বুলেন্স, দুটো জেলা মিলিয়ে প্রায় 54টা অ্যাম্বুলেন্স। আর এখানে সেন্ট্রাল গভর্নমেন্ট তো দিচ্ছে না কিছুই, বাস, স্কুল বাস, সেটাও আপনি স্যাংশন করেছেন। আলিপুরদুয়ার, জলপাইগুড়ি দুটো জেলার স্কুল বাসগুলোও সব স্যাংশন হয়ে গেছে। সেগুলো মানে তাহলে খুবই সুবিধা হবে, সব স্যাংশন হয়ে রয়েছে। আপনি দুটো ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের কে আছে এখানে? এটা লেবার থেকে হয়েছে দিদি, এটা তো লেবার। আচ্ছা, লেবার ডিপার্টমেন্ট, তাহলে করে ফেলো। কিছুদিন টাইম নিচ্ছে ওরা, তার মধ্যে দেখবে। হ্যাঁ, আচ্ছা মলয়, তোমার কিছু বলার আছে? মানে আপনাকে একটাই ধন্যবাদ জানাই যে আপনার নির্দেশে যে এসওপিটা হয়েছে, স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর, তাতে আগামী দিনে চা বাগানগুলোর জন্য খোলা রাখার জন্য অনেক সুবিধা হয়ে গেছে। কারণ চা বাগানের মালিক পক্ষ হাইকোর্টে গেছিল এবং পরবর্তীকালে এলআরটি দিতে গেছিল, এবং সেখানে ডাইরেক্ট বলা হয়েছে যে যেটা ডিউজ আছে সেটা পেমেন্ট করলে তবেই হিয়ারিং হবে। তো সুতরাং এখন একটা সুবিধা হয়ে গেল যে সমস্ত চা বাগান যেগুলো বন্ধ আছে তারাও তড়িঘড়ি খুলে দিচ্ছে, এবং এই গত 1 সপ্তাহ 10 দিনের মধ্যে 5টা চা বাগান খুলে গেছে, এবং আগামী 1 সপ্তাহের মধ্যে আরও 3টে চা বাগান খুলে যাবে। খুব ভালো, হ্যাঁ, থ্যাংক ইউ। বলুচিকে কিছু বলবে? ঠিক আছে, উদয়ন। আপনার নির্দেশে আমরা পুরনো যে কাজগুলো সেগুলো খুব দ্রুত গতিতে এই জেলায় করছি। আলিপুরদুয়ারে আমরা মোট 11 সাল থেকে 333টা কাজ ধরেছিলাম, তার মধ্যে 302 কাজ শেষ হয়ে গেছে, 31টা অনগোয়িং আছে।
এটা উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে। হ্যাঁ, এখন তোমাদের বাকি কি আছে? এমনি এখন সব ছোট ছোট কাজ বাকি আছে, তো আলিপুরদুয়ারে আবার কাজ ধরছি আমরা। আর এর মধ্যে আমরা ফালাকাটা স্টেডিয়াম আপনি কমিটমেন্ট করে এসেছিলেন, সেটাকে আমরা উদ্বোধন করলাম। সেখানে প্রত্যেকটি লোক ভাষণে আপনার কথা বলেছেন এবং আপনাকে ধন্যবাদ জানাতে বলেছেন। ওরা খুব খুশি। স্টেডিয়ামটা একেবারে আধুনিক মানের স্টেডিয়াম হয়েছে। ওদের আর কিছু কাজ মানে চাহিদা আছে, সেগুলো আমরা যাতে পূরণ করা যায় সেটা দেখব। আর এখানে জয়ন্তী নদীর ওপর একটা নতুন ব্রিজ আমরা করে দিয়েছি, কয়েক হাজার লোকের সুবিধে হয়েছে। সেটা আমরা ছিলাম, সব প্রকাশরাও ছিল, আমরা সবাই মিলে উদ্বোধন করেছি। হাজার হাজার মানুষ সেদিনকে সব আনন্দিত হয়েছে ওই কাজগুলোর জন্য। আমরা দ্রুত গতিতে এই জেলায় উন্নয়ন করবার চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং এটা হচ্ছে। দিদি ঠিক আছে, গৌতম কিছু বলবে? সময় নিচ্ছি না আমি, আপনি জানেন ডুয়ার্সে আসতে ভালোবাসি। একটাই খালি আমার মনে হলো, এটা এখানে বলা হবে ঠিক কিনা জানি না, একদম জঙ্গল ঘিরে না দিতে অনেক বড় বড় টল বিল্ডিং হচ্ছে, যেটা একটু যদি আমরা দেখি, ছোট বিল্ডিং হওয়াটা বাঞ্ছনীয়, নাহলে ওখানে পরিবেশ পরিস্থিতিটা দেখতেও ভালো লাগছে না। এটা একটু যদি কে করছে এগুলো? এগুলো বিভিন্ন প্রাইভেট লোক করছে, বাইরে থেকে করছে। না, চা বাগানে যেমন একটা টি ট্যুরিজম এলাও করা হয়েছে। এটা টি ট্যুরিজম না দিদি, বড় লম্বা করছে, হয়তো বিয়েতে লাটাগুড়িতেও দেখলাম। আমি লাটাগুড়িতে শুনে আমি নিজে গিয়ে দেখে এসেছি, সেটা আমরা আসার আগে করে দিয়েছিল। আগে করেছে, এখনো দু চারটা। এটা একটু যদি আমরা আটকে দিতে পারি তাহলে এটা লোকাল পঞ্চায়েত, জেলা পরিষদ, তাদেরও কিন্তু দায়িত্ব আছে বিল্ডিং প্ল্যান না দেয়া। টি ট্যুরিজম আলাদা, চা বাগানে যাদের 15% অ্যালাউ করা হয়েছে, বাদবাকি জঙ্গলের ভেতরে পঞ্চায়েতের আন্ডারে পঞ্চায়েত বিল্ডিং প্ল্যান স্যাংশন করে দিলেন, 4তলা 5তলা বাড়ি হয়ে গেল, জঙ্গলটা ঢেকে গেল। তাদের কিন্তু মনে রাখবেন, তাদের বিরুদ্ধেও কিন্তু আমাদের চোখ আছে। পঞ্চায়েত সমিতির কারা আছেন, এগুলো আপনারা নজর রাখেন। জেলা পরিষদের কারা আছেন, নজর রাখেন। নমস্কার ম্যাম, হ্যাঁ নজর রাখি ম্যাম। আমরা কোথায় কোথায় এরকম হয়েছে, নিয়ম ভেঙে আর কে স্যাংশন করেছে, তার ডিটেলসটা আপনাকে দায়িত্ব দিয়ে গেলাম, আপনি করে জেলা শাসকের হাতে দেবেন, আর একটা কপি পুলিশের এসপিকে দেবেন। ঠিক আছে ম্যাম। শামিরুল, তোমার কিছু বলার আছে? ফরেস্টে ট্রি প্ল্যান্টেশন রেগুলার না হওয়ার ফলে ওই হাতি বাইরে বেরিয়ে যাচ্ছে, ওটা যদি রেগুলারাইজ করা যায় তাহলে ভালো হয় দিদি। না, সেটা একটা একরকম গাছ আছে ওদের খাবার জন্য, সেটা তুমি ছেড়ে দাও, ওটা নিয়ে অলরেডি কথা হয়ে গেছে। ওটা অন্য প্ল্যান্টেশন নয়, অন্য ব্যাপার আছে। সেটা 2 বছর ওরা নেগলেক্ট করেছে, সেই জন্য ওটাকে এমার্জেন্সি ভিত্তিতে করে দিতে বলা হয়েছে। তোমরা কি ভাবো A to Z আমরা খবর রাখি, এইভাবে আমরা গভর্নমেন্ট চালাই? এটা নয় যে ফাঁকিবাজি দিলাম। A to Z প্রত্যেকটা সাবজেক্টে আমাদের নলেজে আছে। জয়প্রকাশ, তুমি নতুন জিতেছো, অনেক অভিনন্দন মাদারহাটের লোকজনদের। তোমার কিছু বলার আছে বলো। ম্যাডাম প্রণাম নিয়েন। প্রথমেই তো আমি মাদারিহাটে আপনি অনেক কিছু দিয়েছেন, শেষে আপনি যে পাট্টাটা দিয়েছেন, এই পাট্টাটা একটা ঐতিহাসিক জিনিস, যেটা কোনোদিনও কোনো গভর্নমেন্ট করতে পারেনি, কিন্তু আপনি করে দিয়েছিলেন। অনেক আন্দোলন অনেক কিছু হয়েছিল, কিন্তু কেউই করেন নাই, কোনো গভর্নমেন্টই করেন নাই, কিন্তু আপনি করে দিয়েছেন। আপনাকে সমস্ত চা শ্রমিকের তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ। এমনি অনেক কিছুই আপনি দিয়েছেন, কিন্তু চা পাট্টাটাকে আমরা বুঝতে পারবো না কোনোদিন। আরেকটা জিনিস দিদি বলতে চাই, আমাদের লঙ্কাপাড়া একটা যখন ট্যুরিস্টের কথা হচ্ছে, লঙ্কাপাড়া ইকো ট্যুরিজম একদম ভুটান ঘেঁষা আছে। আমরা 1 বছর আগে ওটাকে প্রাইভেটলি স্টার্ট করেছিলাম। খুব এই 1 বছরেই নিয়ার অ্যাবাউট 35 লাখ মানে মানুষ ওখানে গিয়েছে। আমাদের আসাম থেকেও, অন্য স্টেট থেকেও ওখানে খুব পপুলারিটি পেয়েছে। ওইটাকে আরও কিছু যদি ডেভেলপ করা যেত দিদি। ওটা ট্যুরিজম ডিপার্টমেন্টে তুমি যখন অ্যাসেম্বলি চলবে, ইন্দ্রনীলের সাথে মিটিং করে কথা বলো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ডিএম অফিসিয়ালি একটা প্রজেক্ট পাঠাতে পারে ট্যুরিজম ডিপার্টমেন্ট। ট্যুরিজম ডিপার্টমেন্টের কে আছেন এখানে?
আপনি ওই যে প্রপোজালটা বললো এটা একটু নিজে গিয়ে দেখে নেবেন, কেমন? ম্যাম ঠিক আছে, থ্যাংক ইউ। মৃদুল, তোমার কিছু বলার আছে? তুমি তো বলে দিয়েছো আলিপুরদুয়ার। একটাই কথা, আপনি জেলা দিয়েছেন, আজকে 10 বছর হয়ে গেছে। আমাদের খেলার মাঠের একটা প্রবলেম রয়েছে, একটা জায়গা ডিমার্কেট করাও হয়েছিল। আমাদের প্রিভিয়াস ডিএম সাহেব ছিলেন, আমাদের ডিএলআরও সাহেব এখানে আছেন, তাই একটা ম্যাপও হয়ে আছে, কিন্তু সেই জায়গাটা ক্লিয়ারলি না করলে আমরা খেলাধুলার জায়গাটা কিন্তু পিছিয়ে যাচ্ছি। খেলার মাঠ, হ্যাঁ, এই কোনায় করা আছে, মানে খেলার মাঠটা ডেভেলপ করা। হ্যাঁ, ডেভেলপ করার জন্য আমাদের ডিএসজে কে যদি জাস্ট ভার্বাল পারমিশনও দেয়, আমরা বলেছি আপাতত স্টেডিয়াম না, শুধু ঘিরে মাঠটা তৈরি করতে হবে, কারণ ওখানে মাঠটা তৈরি হলে খেলাধুলার অনুশীলনটাও হচ্ছে না। এটা করা আছে, ডিমার্কেট করা আছে। ওইটা করা আছে, নাহলে আমরা সিএবির অ্যাফিলিয়েশনও পাচ্ছি না। রাজ্যসভার এমপি থেকে 10 লাখ টাকা পাঠিয়ে দেবো ডিএম এর কাছে, ডিএম এটা করে নেবে। থ্যাংক ইউ। ঠিক আছে, থ্যাংক ইউ। এটা কি আলিপুরদুয়ার খেলার মাঠ? মানে আলিপুরদুয়ার স্টেডিয়াম খেলার মাঠ? দিদি প্রণাম জানাচ্ছি। মাঠটা ডিমার্ক করে দিয়েছেন, ডিএলআরও সাহেব ছিলেন, এই মাঠটারই তো জানে, বলে ও ডিএম এর সাথে কথা বলে। হ্যাঁ, ওকে, হ্যালো, ঠিক আছে। যেটা থ্যাংক ইউ। আর তোমার তো হয়ে গেল, তুমি আবার কেন কথা বলছো? না দিদি, ওই যে যেটা বীরপাড়া হসপিটালের কথা বলছি, যখন আরে এখন আবার হসপিটাল চলে এলো। ঠিক আছে, পরে কথা বলো। কত হসপিটাল আর দেবে? বাপরে বাপ, তোমার আগে ডুয়ার্স কর্নার বাড়িটা দেখেছো? গভর্নমেন্টে কোথাও আছে? সব অফিসে একসাথে। নতুন জেলা হওয়ার পরে কি না করা হয়েছে, এখানে সবটাই করা হয়েছে। হ্যাঁ, বুঝেছি রে বাবা, এইটুকু বোঝবার ক্ষমতা আছে। ঠিক আছে, আমার মনে হয় আর তো কিছু নতুন কিছু আছে আলোচনা করার। ল অ্যান্ড অর্ডার, নমস্কার ম্যাম, আপনার নির্দেশ অনুযায়ী আমরা সতর্ক আছি ম্যাম, ল অ্যান্ড অর্ডারকে নিয়েও আমাদের বর্ডার এলাকায়ও ম্যাম। তুমি শুধু সেফ লাইভ এটা একটু করে দাও। হ্যাঁ, করে দিচ্ছি। তোমাদের 8 সেপ্টেম্বর ডেট আছে, কিন্তু তখন না গিয়ে, এই শীতকালে কুয়াশায় অনেক লোক মারা যায়, শীতকালে অ্যাক্সিডেন্টে যাতে না হয়, সেফ লাইভ একটু ক্যাম্পেনিং করিয়ে দাও। কালকে থেকে করে দিচ্ছি। থ্যাংক ইউ। রঘু এমনি ভালো অফিসার, অন্য আইসিদেরও বলবো ওকে ফুল কোঅপারেশন করতে। নিজেরাও নিজেদের এলাকায় দায়িত্ব পালন করবেন। মানুষও বিপদে পড়লে পালিয়ে যাওয়া নয়, মানুষ বিপদে পড়লে তার পাশে দাঁড়িয়ে তাকে সাহায্য করাটাই আমাদের কাজ। বাবলু, তোর তো কিছু নেই? আবার কি তোর তো আলিপুরদুয়ারে আমি হেঁটে গেলাম, কলেজ পাড়ায় একটা রাস্তা ছিল না, তুই করে দিয়েছিস পরে। ওটা আমি জানি, সেদিনই করে দিয়েছিস। 8 ঘন্টার মধ্যে দিদি করে দিয়েছি, আমি জানি সেটা, সে খবরও আমার কাছে আছে। আপনি একটা দিদি শিলিগুড়িতে বলেছিলেন যে রেলের কিছু অংশ মিউনিসিপ্যালিটির মধ্যে অ্যাড করার, সেটা ভাই রেল তো আমার কথা শুনবে না, শুনছে না। আমরাও চিঠি দিচ্ছি। ছেড়ে দে এখন, বস। ঠিক আছে, যখন আবার সময় আসবে তখন দেখা যাবে, বস। ঠিক আছে, সময় আসবে, সময় থেমে থাকে না। গঙ্গাবাবু কিছু বলবেন? পদ্মলামা এসছে মিটিংয়ে? আসেনি। তুমি কিছু বলবে? জেলা পরিষদ, হ্যাঁ বলো। তোমার এলাকায় কাজকর্ম ঠিক হচ্ছে? প্রথমে প্রণাম নেবেন দিদি। আমাদের জেলা পরিষদ থেকে আপনার আশীর্বাদ সহযোগিতায় আমরা অনেকগুলি ব্রিজ করতে পেরেছি, বড় বড় রাস্তা আমরা করেছি, অনেক কাজ হয়েছে দিদি। কাজগুলো করো। আর আরেকটা জিনিস সবাইকে আমি বলছি, মানুষের কাজে মানুষের পাশে থাকবেন। মানুষের কোনো সরকারি স্কিম থেকে, তুমি বসো, যাতে কেউ কোনো পয়সা না চায়, আর জোর করে যাতে জমি গভর্নমেন্টের কেউ দখল না করে। দখল করলে কিন্তু আমরা আদায় করে নেব, এটা মাথায় রাখতে হবে। আপনারা এসজেডি এর ওখানে দেখেছেন আমরা অনেককে অ্যারেস্টও করেছি। আইন কিন্তু ছেড়ে কথা বলবে না। আইনের কাজ করলে সরকার সম্পূর্ণভাবে সবার সাথে আছে, আর বেআইনি কাজ করলে সে A to Z যেই হোক না কেন, ল ক্যানট বি ডিসক্রিমিনেটেড, ল সবার জন্য এক। আর বার কাউন্সিল তোমাদের যেটা আছে,
বা তাদের সকলকে আমার অভিনন্দন জানাবেন। এবং আপনাদের নতুন বিল্ডিং হচ্ছে, আমরা এটাই করে দিয়েছি। নতুন বিল্ডিংয়ের উদ্বোধনটা আমি বলেছি আমি যখন নেক্সট বার কোথাও আসবো সেখান থেকে করে দেবো। আপনাকে আসতে হবে ওটাই। আর তো কারো কিছু বলার নেই। তাহলে আমার মনে হয় যে আমরা মিটিংটা শেষ করি, কারণ কালকে যেহেতু বড় প্রোগ্রাম আছে, সবাই আসবেন। নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মোৎসব ডুয়ার্সে কখনো পালিত হয়নি, সুতরাং এটা একটা এক্সেপশনাল কেস। আমার আমন্ত্রণ সব জনজাতি গোষ্ঠী থেকে শুরু করে আমার খ্রিস্টান, এখানে অনেক মিশনারিজ আছে, অনেক ফাদার আছেন, অনেক সিস্টার্স আছেন, অনেক স্টুডেন্টস আছেন, সবাইকে আবেদন জানাচ্ছি সবাই আসবেন। এবং আমার সাংবাদিক বন্ধুদেরও বলবো আপনারাও আসবেন। আপনাদের জেলায় এটা একটা বড় প্রোগ্রাম, যে প্রোগ্রামে আপনারা সবাই সম্মান জানাতে পারবেন। আর আপনাদের যখন লোকজন আসবে সবার হাতে একটা করে শাঁখ নিয়ে আসতে বলবেন। যারা শাঁখ বাজাতে পারে, এরকম যে বাজাতে পারে না, দেখুন এক একটা ধর্মে, প্রত্যেকটা ধর্মের এক একটা নিয়ম আছে। কেউ আজান করে, কেউ ঘণ্টা শাঁখ বাজায়, কেউ ঢাক ঢোল বাজায়, কেউ মাজিদ থানে যায়, কেউ জায়ের থানে যায়, নানা রকম সিস্টেম আছে। সিস্টেম মেনে মা বোনেরা যারা আসবেন, যারা পারে বাড়িতে বাজায়, বাজিয়ে অভ্যস্ত, যখন 12টা 15 নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মলগ্নে যেই হুইসেল বাজাতে শুরু হবে, সঙ্গে সঙ্গে শাঁখ বাজাতে শুরু হবে। আমি নিজেও একটা শাঁখ নিয়ে এসেছি, যদিও আমি নতুন ছোট থেকে নিয়ে এসেছি ঘর থেকে, কিন্তু যেটা আমি রোজ বাড়িতে বাজাই সেটা নিয়ে আসিনি। সেটা আনলে হয়তো ভালো বাজতো, এটা নতুন কাজে কম বাজবে, কিন্তু সবাই মিলে বাজালে আওয়াজটা জোরে হবে। ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আদিবাসীরাও ধামসা মাদল নিয়ে আসবে, ঢাকঢোল থেকে শুরু করে যার যা আছে তাই দিয়ে তারা বাজাবে। তখন যখন আমরা বাজাবো তারাও বাজাবে। ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর অর্গানাইজিং দিস মিটিং। Sometimes, yeah, but that's just life. So cross my heart and hope to die.